নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। পঙ্কজ দত্তের হঠাৎ করে এই সমাজ থেকে চলে যাওয়া রাজনৈতিক মহলে ঝড় তুলেছে নিঃসন্দেহে। কিন্তু আরও একটা উদ্বেগের মতো ঘটনা হলো আপামোর বাঙালি সমাজ কিন্তু কার্যত চুপ। কিছুদিন আগে আমি আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জির একটি ইন্টারভিউ করেছিলাম। তিনি বলেছিলেন বাঙালি হয়তো প্রশ্ন করতেই ভুলে গেছে, কিন্তু যারা প্রশ্ন তুলছে তাদের এই সমাজে কতটা প্রয়োজন তা কি বাঙালি সত্যি বুঝতে পারে না। মানে একের পর এক ভোট হয়, একের পর এক দুর্নীতির কথা আমাদের সামনে আসে, একের পর এক সিবিআই তদন্ত হয়, একের পর এক আসামি অভিযুক্ত কার্যত জেল থেকে জামিনে মুক্তি পান। কিন্তু আপনারা যদি পরিলক্ষিত করেন, আপনারা যদি দেখেন, তাহলে দেখবেন আপামোর বাঙালি সমাজ কিন্তু কার্যত দিনের পর দিন চুপ করে থাকেন। আরজিকর ইস্যু, তিলোত্তমা কাণ্ডে যে বাঙালি সমাজ রাস্তায় নেমেছিল, সেই বাঙালিরাও কিন্তু আজ কার্যত চুপ হয়ে গেছেন। এর কারণটা কি? নিঃসন্দেহে আমার মনে হয় এর কারণ যদি বিশ্লেষণ করতে চান, তাহলে সকলের আগে বাংলার আপামোর রাজনৈতিক দলগুলোকে এই কারণ বিশ্লেষণ করা প্রয়োজন। কারণ দিনের পর দিন এই চুপ করে যাওয়া বাঙালিদের অ্যাডভান্টেজ কারা পাচ্ছে? কিসের জন্য শাসক দিনের পর দিন ভোট ব্যাংক বাড়াতে সাহায্য করছে কারা? কিসের জন্য যত ভোট হয় সমস্ত ভোটে জয়লাভ করে এই রাজ্যের শাসক দল? এই প্রশ্ন যদি বিরোধীরা না করতে পারেন, এই অ্যানালাইসিস যদি বিরোধীরা না করতে পারেন, তাহলে কিন্তু নিঃসন্দেহে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের অন্ধকূপে কার্যত চলে যেতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমরা পশ্চিমবঙ্গবাসীকে একটাই আশ্বাস দিতে চাই, সরকার পরিবর্তন আপনারা করবেন। যেদিন সরকার পরিবর্তন হবে, ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে বটতলা থানার যে অফিসাররা পঙ্কজ দত্তকে ডেকেছিলেন, 10 ঘন্টা ধরে মানসিক শারীরিক অত্যাচার করেছেন, এক গ্লাস জল খেতে দেননি, এইরকম একটা সৎ রিটায়ার্ড আইপিএসকে আমরা কমিশন বসাবো এবং এরা রিটায়ার করলেও এরা যাতে জেলে যায়, মমতার আজ্ঞাবহরা, তার ব্যবস্থা করব। আপনাদেরকে সাক্ষী রেখে, আমরা এই অগ্নিকে সাক্ষী রেখে বলে গেলাম, প্রতিশ্রুতি দিয়ে গেলাম। সমাজের বা সামাজিক মাধ্যমে এক দুটো জায়গায় প্রতিবাদ হলো। বিরোধী দলনেতা বটতলা থানার সামনে প্রতিবাদ করলেন, সৃজন ভট্টাচার্য ফেসবুকে লিখলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইন্টারভিউতে কার্যত হুঙ্কার দিলেন। কিন্তু যদি দেখেন সামগ্রিক বিচারে, সে অর্থে কি কোনো প্রতিবাদ, সেই অর্থ কি রাজপথে মিছিল, সেই অর্থে কি শাসককে চাপে ফেলা কোনো আন্দোলন কোনো ক্ষেত্রে বর্তমান সময় হচ্ছে? এই প্রশ্ন কিন্তু যারা এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমি করলাম। আমি আদৌ আতঙ্কিত নই। যারা প্রতিবাদ করেন তারাও আতঙ্কিত নন। যারা প্রতিবাদ করেন তারা এটা জেনে বুঝেই করেন যে প্রতিবাদ করলে পরে তাদের উপর আক্রমণ হতে পারে, এবং সেই আক্রমণের মোকাবিলা করেই তারা প্রতিবাদ করবেন। প্রতিবাদটা হচ্ছে মানুষের একটা নৈতিক, স্বাভাবিক, স্বাধীন চিন্তার বহিঃপ্রকাশ। রাজনৈতিক দলগুলোর সমাজে ভূমিকাটা এক্স্যাক্টলি কি? শুধুমাত্র শাসকের বিরোধিতা করা টিভি মিডিয়ার সামনে কিংবা কোনো প্রাইম টাইম শোতে গিয়ে শাসকের প্রতিনিধিকে প্রশ্ন করা, সেটাই কি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর দায়িত্ব? কিংবা তাদের প্রতিনিধির দায়িত্ব ঠিক কতটা? শুধুমাত্র সামাজিক স্তরে কিছু প্রশ্ন তৈরি করা, ফেসবুকে কিছু একটা প্রশ্ন বা কিছু একটা পোস্ট করে দেওয়া, এর বাইরে কি রাজনৈতিক দলগুলোর সমাজ সংস্কারে আর কোনো দায়িত্ব নেই? এই প্রশ্ন কিন্তু যারা এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমি রাখলাম। আমরা যারা রাজনীতিটা বর্তমান সময় দেখছি, শেষ 2 বছর দেখছি, শিক্ষা দুর্নীতিতে কার্যত ভবিষ্যতের শিক্ষকরা রাজপথে আন্দোলন করছেন, ধর্ণা দিলেন দিনের পর দিন। এমনকি এই শিক্ষকরা প্রেস ক্লাবের বাইরে দিনের পর দিন ধর্ণা দিয়েছিলেন, অনশন করছিলেন। শুধুমাত্র শিক্ষক দুর্নীতি তো শুধু নয়, খাদ্য কেলেঙ্কারি, কয়লা দুর্নীতি, একের পর এক দুর্নীতি যেভাবে এই সমাজ দেখলো, ঠিক সেভাবে কি বিরোধী দলের আন্দোলন, বিরোধী দলগুলোর স্বতঃস্ফূর্ত একটা জাগরণ এই সমাজ কি দেখলো? বামেরা কিছুদিন আগে সিজিও কমপ্লেক্স অভিযান একটা আন্দোলন করলো, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে সেই আন্দোলনের রেশ সামাজিক স্তরে ঠিক কতটা গভীরে গিয়ে পৌঁছালো, সেই অ্যানালাইসিস কি বামেরা করলো? কিংবা বর্তমানে বাংলাদেশ ইস্যু নিয়ে বিজেপি বা শুভেন্দু অধিকারী যেভাবে তৎপর, এই বিজেপির এই আন্দোলন বুথ লেভেল অবধিকে পৌঁছাচ্ছে,
এই প্রশ্ন কিন্তু বিভিন্ন অ্যানালাইসিস যারা করেন বিশেষজ্ঞরা তুলতে শুরু করে দেন। মানে এই বিরোধী দলের রাজনীতি বা বিরোধী দলের আন্দোলন বা বিরোধী দলের মিছিল সবটাই যদি দেখবেন কলকাতা কেন্দ্রিক। বিরোধী দলনেতা গ্রামগঞ্জে যাওয়ার চেষ্টা করেন হয়তো মাঝে মধ্যে, কিন্তু সামগ্রিকভাবে বিজেপির যেরকম গণ আন্দোলন করা উচিত ছিল, অন্তত বিরোধী দলের জায়গা থেকে বিজেপির যে স্বতঃস্ফূর্ত একটা বার্তা এই সমাজকে দেওয়ার দরকার ছিল, সেরকম কি বিজেপির সংগঠক বা সাংগঠনিক স্তরে সেরকম আন্দোলন কি বিজেপি প্রসারিত করতে পারলো? একই প্রশ্ন কিন্তু বামেদের ক্ষেত্রেও খাটে। বামেদের যে আন্দোলন সবটাই কিন্তু কলকাতা কেন্দ্রিক একটা জায়গায় গিয়ে থেকে যাচ্ছে। একদম প্রান্তিক এরিয়া গ্রামগঞ্জে ঠিক কতটা বাম আন্দোলন ছড়িয়ে পড়ছে এই প্রশ্ন করার সময় কিন্তু বামেদের উচ্চ স্তরের নেতৃত্বেরও করার একটা সম্ভাবনা বা সময় কিন্তু এসে গেছে। সৃজন ভট্টাচার্য ফেসবুকে দারুণ একটা পোস্ট করেছেন পঙ্কজ দত্ত প্রসঙ্গকে নিয়ে। তিনি বলেছেন, সুভাষ চক্রবর্তী সেদিন সদ্য কেমো নিয়ে দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন। তখন বামফ্রন্ট সরকার পরিবহন ক্ষেত্রের কিছু বিষয় আশায় নিয়ে তৃণমূল হুজ্জুত করছে। অসুস্থ শরীরেই পরিবহন মন্ত্রী সুভাষদা ছুটলেন নেতাজি ইন্ডোরে, কথা বলে মেটাবেন সমস্যা। সুভাষদা ক্যান্সার আক্রান্ত, ইমিউনিটি অত্যন্ত কম। কথা জেনেও সেদিন তার একদম সামনে চলে এসে ব্যাপক চোটপাট চিৎকার ও হট্টগোল করেন একাধিক তৃণমূল নেতা। তারা কেউ পরবর্তীতে তৃণমূল সরকারের মন্ত্রী, কেউ বা বিধায়ক। এই ঘটনার পরই স্বাস্থ্যের আরও অবনতি ঘটে সুভাষদার। অল্প দিনের মধ্যেই ৩রা আগস্ট ২০০৯-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন জননেতা সুভাষ চক্রবর্তী। এই ভয়ানক অরাজকর শক্তি বাংলার বুক থেকে নিশ্চিহ্ন না হলে এমন ঘটনা আরও ঘটবে। এদের নিচে নামার কোনো পরিসীমা নেই। নিঃসন্দেহে পঙ্কজ দত্ত প্রসঙ্গ অবতারণা করতে গিয়ে সুভাষ চক্রবর্তীর হুবহু ডিটো কপি একটা ঘটনা তিনি সামনে নিয়ে এলেন। তিনি বলতে চাইছেন, তৃণমূল সে সময় তৎকালীন বিরোধী দল তৃণমূল যেরকম হুজ্জুতি করেছিল, তার ফলে সুভাষ চক্রবর্তীকে কার্যত সেই রকম ঝামেলা ফেস করার জন্যই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। নিঃসন্দেহে পঙ্কজ দত্তর যে সাম্প্রতিককালে পর্ব, সেটাতে হুবহু মিলে যায়। সেটা হচ্ছে যে পঙ্কজ দত্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিযোগ দায়ের করা হয়েছিল তার একটা বক্তব্যকে কেন্দ্র করে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে থানায় ডেকে পাঠানো হয়, তিনি যান সেখানে আইন মেনে। সেখানে থেকে প্রায় ৮ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং লোকাল থানা পরিকল্পনা করে কিছু মহিলাকে সেখানে সংগঠিত করেন যাতে পঙ্কজ দত্তের বিরুদ্ধে তারা গালমন্দ করতে পারেন বা বিক্ষোভ দেখাতে পারেন। সেই ঘটনাটায় পঙ্কজবাবু খুব আহত হয়েছিলেন মানসিকভাবে। এই একটা কারণ, এছাড়া তো অন্য কিছু নেই। মানুষের মৃত্যু খুব স্বাভাবিক। তিনি হয়তো এই ঘটনায় দুঃখ পেয়ে মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত ছিলেন। কিন্তু দেখুন, সৃজনও খুব সুন্দর একটা কথা লিখেছেন। তিনি লিখেছেন, সে সময় বিরোধী দলে ছিল তৃণমূল এবং তৃণমূল এমন হুজ্জুতি শুরু করেছে যে অসুস্থ শরীরেই সুভাষদাকে ছুটে যেতে হয়েছে। এখানে কিন্তু আমি পজিটিভ একটা ঘটনাও বর্তমান রাজনৈতিক সাম্প্রতিক সময়ে আমি খুঁজে পাই। অর্থাৎ বিরোধী দল এমন হুজ্জুতি করছে যে তৎকালীন পরিবহন মন্ত্রী বা তৎকালীন সরকারের মন্ত্রীরা ওই পার্টিকুলারই হুজ্জুতি যে পয়েন্ট সেখানে ছুটে যাচ্ছেন। এটাই হয়তো বিরোধী দলের সার্থকতা। কিন্তু বর্তমান সময়ে বিরোধী দল কি এমন কোনো আন্দোলন করতে পারছেন যার জন্য সরকারের মন্ত্রী, আমলা কিংবা প্রতিনিধি চলে যাচ্ছেন? দেখুন, বর্তমান সময়ে বিরোধী রাজনীতি করা অত্যন্ত কঠিন, এটা বাস্তব। কারণ শাসকের হাতে আইন আছে, পুলিশ আছে, অনেক কিছু থাকতে পারে। কিন্তু তা সত্ত্বেও বিরোধিতার জায়গা থেকে আপনি যদি শক্তিশালী বিরোধিতার একটা কেন্দ্রবিন্দু বা বিরোধিতার একটা আশ্রয়স্থল না তৈরি করতে পারেন, তাহলে সাধারণ মানুষের ভরসার জায়গাও কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। সুভাষ চক্রবর্তী কার্যত তৃণমূলের হুজ্জুতি বলুন, তৃণমূলের বিরোধিতা বলুন, হুগলিজম বলুন, যাই বলুন, এর ফলে কিন্তু ওই পয়েন্টে ছুটে গেছিলেন। তার ফলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। কিন্তু বর্তমান সময়ে বিরোধী দলনেতা বা বিরোধী কোনো রাজনৈতিক দলের এমন কোনো আন্দোলন যা সাধারণ মানুষের ভরসা যোগাবে, অন্তত এই দুর্নীতি মোড়া একটা সমাজে কার্যত বিরোধী দল মহিরু হয়ে উঠবে, যার ফলে শাসকের আমলা মন্ত্রীরাও কার্যত সেই ঘটনাস্থলে ছুটে যাবে, সেই নিদর্শন কিন্তু বর্তমান সময় দেখা যায় না। রাজ্য সরকারের বিরুদ্ধে গেলে পরে তারা তাদের বিপর্যস্ত করার চেষ্টা করেন, থানায় ডেকে বসিয়ে রাখেন। এটা যেমন ঘটনা, এখন সেই জন্য তো আর কথা বলা যাবে না যে
প্রতিবাদী কণ্ঠকে রাজ্য সরকার মাথায় তুলে নাচবেন? রাজ্য সরকার যারা প্রতিবাদ করবেন তাদের বিরুদ্ধে রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক বা যে কোনো সরকারই হোক, প্রতিবাদী কণ্ঠকে দমন করার চেষ্টা করেন। তবে পঙ্কজ দত্তের এরকম প্রয়াণ এবং এর পিছনে আসলে কারণ যাই থাকুক, একজন প্রতিবাদী কণ্ঠস্বর এই সমাজ থেকে গায়েব হয়ে গেল এবং আমরা বাঙালি হয়ে কার্যত মেনে নিলাম। এর থেকে বড় দৈন্যদশা হয়তো বাঙালির ভবিষ্যতে আর আসতে পারে না। দেখুন, পঙ্কজ দত্তকে কিভাবে হত্যা করা হয়েছে কিংবা তার আকস্মিক মৃত্যুর পিছনে আদৌ কোনো কারণ আছে নাকি, এই প্রশ্ন, এই হাইপোথেটিক্যাল প্রশ্ন, এই অ্যানালাইসিস আজকের দিনে দাঁড়িয়ে হয়তো প্রয়োজন নেই। কিন্তু যেটা প্রয়োজন সেটা হলো পঙ্কজ দত্ত যে কথাগুলো বলতেন, যেভাবে তিনি সরকারের প্রত্যেকটা খারাপ কাজে সমালোচনা করতেন, যেভাবে পয়েন্ট টু পয়েন্ট কথা বলতেন, সেই রকম একটা মানুষের মনে তো দাগ কেটেছিলেন। কিন্তু যাদের মনে উনি দাগ কাটলেন, সেই প্রতিবাদী কণ্ঠস্বর যেভাবে সমাজ থেকে হারিয়ে গেল, সেই দাগ কেটে যাওয়া মানুষগুলো তার প্রয়াণে কি ফেসবুকে লেখা ছাড়া আর কিছু করলেন? নিঃসন্দেহে নয়। সাধারণ মানুষের হাতে হয়তো সত্যি এভাবে ক্ষমতা কমে আসছে, মানে সাধারণ মানুষ করবেনই বা কি, এটাও তো বাস্তব। কিন্তু বিশ্বাস করুন, প্রতিবাদী কণ্ঠস্বর সমাজ থেকে যদি হারিয়ে যায়, এই প্রতিবাদের বাস্তুতন্ত্রের মতো এই সমাজের যে ব্যালেন্স, সেটাও কিন্তু হারাতে শুরু করবে। এই প্রতিবাদী কণ্ঠস্বর হারিয়ে যাওয়াতে আপনারা শোক পালন করতে পারেন, শোক দিবস পালন করতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু আলটিমেটলি যখন ওই প্রতিবাদের কণ্ঠস্বর আপনারা নিজের শরীরে বপন না করবেন, আপনারা ওই প্রতিবাদী কণ্ঠস্বরকে যখন ধারণ না করবেন, তখন আলটিমেটলি সমাজে পরিবর্তন আসা কিন্তু কখনো সম্ভব নয়। পঙ্কজ দত্তরা এভাবেই শিখিয়ে দেন প্রতিবাদ কিভাবে করতে হয়। পঙ্কজ দত্তরা এভাবেই শেখান, শাসক যদি একটা ভুলও কাজ করে তার বিরুদ্ধে প্রশ্ন করো, কারণ প্রশ্ন করলেই সমাজ পরিবর্তন হতে পারে। পঙ্কজ দত্তর এটাই শিখিয়ে দেন যে দিনের পর দিন এই সমাজে খারাপ মানুষ আসবেন, সমাজে অন্ধকার অংশ আসবে, তার বিপরীতে মাথা তুলে প্রশ্ন করে যেতে হবে। ভালো সময়ের ভালো সময়কে ভালো সময়ের আশা করতে হবে। অন্তত অন্ধকার সময় এসেছে বলে আপনি আত্মগ্লানি নিয়ে ঘরের মধ্যে বন্দী হয়ে সময় কাটালে হবে না। প্রশ্ন করুন, শাসককে সমাজ বদলাতে বাধ্য করুন এবং প্রতিবাদের ভাষাটা শেষ মুহূর্ত অবধি বজায় রাখুন। এটাই হয়তো আমাদের এই রাজনৈতিক ভবিষ্যৎকে বদলাতে একটু সাহায্য করতে পারে। যাই হোক, আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। কিন্তু বিশ্বাস করুন, পঙ্কজ দত্ত ইস্যুতে সম্ভবত এটাই আমার শেষ ভিডিও, কারণ আমারও আর বলার মতো কিছু নেই। অন্তত প্রতিবাদী কণ্ঠস্বরগুলো হারিয়ে গেলে খারাপ লাগা ছাড়া আমার কাছেও হয়তো আর পাওনা কিছু থাকে না। আপনারা কিভাবে নিচ্ছেন পঙ্কজ দত্তর এই প্রয়াণ এবং এর পিছনে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র এবং যেভাবে রাজনীতি উত্তাপ বাড়ছে, সেই পুরো বিষয়টা কি আমাদের সত্যি কোনো নতুন দিক কি দেখাতে পারে? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।